নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আসুন শুরু করি। কাজী নজরুল ইসলাম নিয়ে বলেছি গবেষণা করব। শুরুতেই আমরা বলবো তার উপন্যাস সম্পর্কে। আমরা এখন লিখব কাজী নজরুল ইসলামের উপন্যাস, ঠিক আছে? উপন্যাস, কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো দেখব। এই কাজী নজরুল ইসলামের আমরা 3টি উপন্যাসের উল্লেখ পাই। উপন্যাস 3টি উল্লেখ পাই। এই যে কাজী নজরুল ইসলামের দুঃখিত, কাজী নজরুল ইসলামের যে 3টি উপন্যাসের আমরা উল্লেখ পাই, সেই 3টি উপন্যাস আমরা কিভাবে এমনিতেই মনে রাখা যায়, যেহেতু খুবই সহজ। বাঁধনহারা, কোহেলিকা এবং মৃত্যুক্ষুধা। আপনি যদি বাঁধনহারা, কোহেলিকা, মৃত্যুক্ষুধা মনে রাখতে পারেন তাহলে খুব ভালো। আর যদি মনে রাখতে না পারেন তাহলে যে কাজটি করবেন সেটি হচ্ছে, ওই যে বাসায় যদি কবুতর থাকে তাহলে কি বলেন, ডাক, কবুতরের ডাকে কি বলে, যে বাকুম বাকুম, তাই না? আচ্ছা, যদি শুধু বলি বাকু, যদি বলি বাকু, তাহলে দেখেন আরেকটা জিনিস কিন্তু হয়ে যায়, বাকু। আচ্ছা, আপনারা বলুন তো যে বাকু কোন দেশের রাজধানীর নাম? বাকু কোন দেশের রাজধানীর নাম? বাকু হচ্ছে, আমরা জানি যে আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু। তাহলে বাকু কোন দেশের রাজধানীর নাম? আমরা আগে বিষয়টা দেখি, কারণ 2 in 1। সাধারণ জ্ঞান শিখতে শিখতে আমরা বাংলা শিখবো, আর বাংলা শিখতে শিখতে আমরা সাধারণ জ্ঞান শিখবো। এই যে আজারবাইজান, আজারবাইজান, হ্যাঁ, এই আজারবাইজানের রাজধানীর নাম হচ্ছে বাকু। এই প্রশ্নটি বিসিএসে এসেছে, এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়েও এসেছে যে আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। দেখেন, আমরা আজারবাইজানের রাজধানীর নাম বাকু, একটা সাধারণ জ্ঞান হলো, একটা দেশের রাজধানীর নাম আমরা মুখস্থ করলাম। এইবার এই বাকু থেকে আমরা কিন্তু নজরুলের 3টি উপন্যাস খুঁজে পেতে পারি। কিভাবে পেতে পারি? দেখেন, আমরা শুধু বলবো যে বাকুম, ওই যে বাকুম বাকুম পায়রাগুলো ঝোটন বেঁধেছে, ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। ছোটবেলার সেই কবিতাটা, সে ছড়াটা তো মনে আছে নাকি? ওই ছড়াটাকে আমি এখানে স্মরণ করিয়ে দিলাম। আমরা জানি যে আজারবাইজানের রাজধানী বাকু। আমি শুধু বাকু থেকে বাকুম, মানে ওই যে বাকুম বাকুম পায়রাগুলো ঝোটন বেঁধেছে, কি মনে আছে তো? দেখেন, আমাদের ছোটবেলা কিন্তু এইভাবেই কেটেছে। হ্যাঁ, আমাদের ছোটবেলায় কিন্তু এসব ছড়া মুখস্থ করে আমরা ক্লাস 1, 2 এসব শেষ করে এসেছি। তো যাই হোক, নজরুলের 3টি উপন্যাস মনে রাখার জন্য আমরা বলবো বাকুম। আমরা কি বলবো? বাকুম। মনে থাকবে তো? আমরা বলবো বাকুম। দেখেন কিভাবে হচ্ছে, বা থেকে বাঁধনহারা, বা থেকে কি বলেন তো, বা থেকে বাঁধনহারা, বা থেকে বাঁধনহারা, তারপরে কু থেকে কুহেলিকা, কু থেকে কুহেলিকা, এবং ম থেকে হচ্ছে মৃত্যু ক্ষুধা। ম থেকে কি? ম থেকে হচ্ছে মৃত্যু ক্ষুধা। দেখেন, এই 3টি হচ্ছে নজরুলের উপন্যাস। তাহলে আপনি নজরুলের উপন্যাস মনে রাখবেন কিভাবে? বলবেন যে বাকুম। কি বলবেন? কি বলবেন বলেন? বাকুম বলবেন, হচ্ছে বাকুম। তাহলে বাকুম বললেই আমরা নজরুলের, কাজী নজরুল ইসলামের 3টি উপন্যাস মনে রাখতে পারছি। এমনিতেই 3টি মনে রাখা যায়। আপনি যদি এমনিতে মনে রাখতে পারেন তাহলে খুব ভালো। আর যদি মনে রাখতে সমস্যা হয় তাহলে আপনি বলুন বাকুম। কি টেকনিকটা কেমন লাগলো বলেন? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি কিছু নতুনত্ব পেয়ে থাকেন, শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে মন্তব্য করে জানান। আমি দেখতে পাচ্ছি টেকনিকটি কেমন লেগেছে। বলেন, আপনারা বলেন টেকনিকটি কেমন লেগেছে। কেউ একজন লিখে দেন যে টেকনিকটি কেমন লেগেছে। কেউ একজন লিখে দেন যে টেকনিকটি আপনার কেমন লেগেছে। ওকে, সামিয়া হাসান বলছেন যে ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ যে মন্তব্য করার জন্য। এখানে আলামিন সোহাগ বলেছেন খুব ভালো। এখানে সাকিবুল হক বলছেন অনেক ভালো। যারা লাইভে যুক্ত হচ্ছেন এখন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। এবং প্রথমে অনুরোধ করার আগে আমার পক্ষ থেকে, আমি মেহেদী হাসান সাগর, আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখেন, বছরের ঠিক শেষ দিনের আগের দিন আপনাদের সাথে হাজির হয়েছে আমি মেহেদী হাসান সাগর। আজকের পরে এই বছরে আপনার সাথে আর আমার দেখা হচ্ছে না। একেবারে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে সামনের বছরে ইনশাল্লাহ, মানে 1 বছর পরে আপনার সাথে আবার কিন্তু সাক্ষাৎ হবে। তো 1 বছর দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময়ের বিষয়টাকে খুবই কষ্টদায়ক বিষয়টি, আপনাদের সাথে আমার 1 বছর দেখা হবে না, কি কষ্ট আমার। তো সামনের বছর দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আমিও দোয়া করি আপনারা সবাই বেঁচে থাকেন, সামনের বছর একসাথে আবার দেখা হবে, সবার ক্লাস করব, কথা হবে, আড্ডা হবে, সবই হবে। তো যাই হোক,
আমরা বলেছিলাম যে আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকুম, সেই বাকু, আর বাকু থেকে বলেছি বাকুম, এবং বাকুম থেকে আমরা নজরুলের 3টি উপন্যাস পেয়েছি। এ হচ্ছে নজরুলের উপন্যাস। তাহলে আপনারা অনেকে মন্তব্য করেছেন যে ভালো লেগেছে। যাক, আপনাদের কথা শুনে আমারও খুব ভালো লেগেছে, কারণ উৎসাহ পাই তখনই যখন আপনারা বলেন যে বিষয়টি ভালো লেগেছে। তো আরেকটা বিষয়, যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে রিকোয়েস্ট করছি ক্লাসটি শেয়ার করার জন্য। যারা যুক্ত আছেন প্রত্যেকে ক্লাসটি ঝটপট শেয়ার করে দিন। এই দেশের সমস্ত মানুষ দেখুক আমার ক্লাস। আমি চাই এই দেশের সবাই দেখুক, সবাই শিখুক, সবাই জানুক বিষয়গুলো। তো এই বিষয়গুলো হচ্ছে, দেখেন, এই জিনিস কিন্তু সম্পূর্ণ, এই টেকনিকটা আমার নিজের তৈরি, এই টেকনিকের ব্যবহার আমি করি। এই টেকনিকের ব্যবহার যদি কেউ নতুন করে থাকে তাহলে সে অবশ্যই জেনে রাখবেন যে আমার কাছ থেকে সেই টেকনিকটা তিনি কোনো না কোনোভাবে জেনেছেন বা শিখেছেন। তো যাই হোক, আমরা পরবর্তী অংশে চলে যাই, যে নজরুলের উপন্যাসের পরে এবার নজরুলের গল্প গ্রন্থ, যেগুলো উল্লেখযোগ্য গল্প গ্রন্থ, সেই উল্লেখযোগ্য গল্প গ্রন্থ মনে রাখা যায় কোন টেকনিকে, সেই বিষয়টা নিয়ে এবার আলোচনা করব। তো টেকনিক বলার আগে, ওই যে মেহেদী হাসান সাগর, এটি আমার ইউটিউব চ্যানেল। যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। যারা যারা সাবস্ক্রাইব করবেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার আছে। হ্যাঁ, কি পুরস্কার এটা পরে বলে দেবো। হ্যাঁ, আগে বলেছেন, হ্যাঁ সাদ্দাম হোসাইন ভাই, আগে বলেছিলাম যে বাকু মৃত, এবার নতুন বানাইছি বাকুম। ঠিক আছে, বাকু মৃত মানে বাকুকে মেরে ফেলে দিয়েছিলাম, এবার বাকুম বলেছি, যে ওই যে বাকুম বাকুম পায়রাগুলো ঝোটন পেতেছে, মানে মাথার মধ্যে নতুন একটা বিষয় আসলো, তাই ভাবলাম যে নতুন কিছু একটা নিয়ে আসি আর কি। নতুন বছর উপলক্ষে সব কিছু নতুনই রাখছি। হ্যাঁ, আসেন আমরা শুরু করি, পরের অংশে যাই। নজরুলের উপন্যাসের পরে এবার হচ্ছে আমরা গল্প গ্রন্থ দেখব। হ্যাঁ, উপন্যাসের পরে আমরা দেখব এবার কি, গল্প গ্রন্থ দেখব। গল্প গ্রন্থ, যে নজরুলের গল্প গ্রন্থগুলো আমরা মনে রাখবো কিভাবে। হ্যাঁ, গল্প গ্রন্থের টেকনিক বলবেন যে, আচ্ছা, যখন আমরা প্রেমে ব্যর্থ হই, আপনি, আমি, আমরা সবাই যখন প্রেমে ব্যর্থ হই তখন কি হয়, যে খুব একেবারে রক্তাক্ত অবস্থা হয়ে যায়, মানে আমাদের হৃদয় রক্তাক্ত হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই ধরেন, মনে করেন যে শিউলি নামক একটা মেয়ের প্রেমে পড়েছে আমাদের কোনো এক ভাই, কিন্তু শিউলি তাকে পাত্তাই দেয়নি, যার কারণে আমাদের কোনো এক ভাই একেবারে রক্তাক্ত অবস্থায় আছে, মানে শিউলির ব্যথায় তার জীবন একেবারে খুব খারাপ হয়, ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি হচ্ছে আমার টেকনিক। গল্পের টেকনিক হচ্ছে, বলবেন গল্পগ্রন্থের টেকনিক হচ্ছে, শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন। শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন। শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন। দেখেন, এখানে কিন্তু আমরা 3টি গল্প গ্রন্থের নাম আমরা পেয়ে গেছি। 3টি গল্প গ্রন্থ কিন্তু এর মধ্যে আছে। হ্যাঁ, কোন 3টি গল্প গ্রন্থ আছে দেখেন এখানে। দেখেন, মনে রাখবেন, এই যে প্রথমে শিউলি থেকে হচ্ছে শিউলিমালা, প্রথমটুকু মনে থাকলেই তো হয়, তাই না? বাকিটুকু তো আপনি এমনিতে পারবেন। শিউলি থেকে শিউলিমালা। ব্যথা, মনে রাখবেন, ব্যথা থেকে হচ্ছে ব্যথার দান। রক্তাক্ত, মনে রাখবেন, রক্তাক্ত থেকে হচ্ছে রিক্তের বেদন। রক্তাক্ত থেকে হচ্ছে রিক্তের বেদন। রক্তাক্ত থেকে কি বলেন তো? রিক্তের বেদন। রক্তাক্ত থেকে হচ্ছে রিক্তের বেদন। বায়োজিৎ বলছে যে হাতের লেখাতে ঝাক্কাস লাগছে, আজকে অনেক সুন্দর করে লেখার চেষ্টা করছে। আপনারা তো জানেন নাকি, হাতের লেখার জন্য কিন্তু আমাকে নোবেল পুরস্কার দিতে চেয়েছিল, আমি কিন্তু নেইনি। আমি এই রিস্ক নিতে রাজি নাই, যে এই হাতের লেখা আমার যে সুন্দর এটা আমি জানি। এটা না বললে বুঝতে পারবো, জানি। এইটার জন্য আমাকে নোবেল পুরস্কার, মানে যে আমরা তো জানি যে 6টি সেক্টরে নোবেল পুরস্কার দেওয়া হয়, তাই নয় কি? আমাকে হাতের লেখার উপরে 7ম সেক্টর দিতে চেয়েছিল, আমি কিন্তু নেইনি। না নিয়ে ভালো করিনি বলেন তো? অবশ্যই ভালো করেছি। ওকে, তাহলে আমরা দেখতে পেয়েছি যে এখানে নজরুলের গল্প গ্রন্থ, নজরুলের 3টি গল্প গ্রন্থ মনে রাখার জন্য আপনি বলবেন যে শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন। শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন কি বলেছি বলেন তো আরেকবার আমার সাথে। বলবেন যে নজরুলের গল্প গ্রন্থ মনে রাখবেন কিভাবে, বলবেন শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন। একেবারে ঝামেলা শেষ, ফিনিশ, একেবারে কাহিনী শেষ। খুব সহজেই 3টি আপনি এই গল্প গ্রন্থ মনে রাখতে পারবেন।
শিউলি থেকে শিউলিমালা, ব্যথা থেকে ব্যথার দান, রক্তাক্ত থেকে রিক্তের বেদন। দেখেন আপনাকে আমি কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পরীক্ষার হলে কিন্তু কোনটি নাটক, কোনটি উপন্যাস, কোনটি কাব্যগ্রন্থ, কোনটি প্রবন্ধ গ্রন্থ বললে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, এলোমেলো হয়ে যায়। পরীক্ষার হলে যেন এলোমেলো না হয়ে যায় যে কোনটা নাটক কোনটা উপন্যাস, এই জিনিসটা যেন না হয়, সেই জন্যই কিন্তু আমার এই টেকনিক কাজে লাগবে পরীক্ষার হলে কিন্তু। হ্যাঁ, বোঝার জন্য, চেনার জন্য যে কোনটা নাটক কোনটা উপন্যাস, এই বিষয়টা। আর আপনি যদি এমনিতে আয়ত্ত করতে পারেন, এমনিতে যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে তো কোনো সমস্যাই নাই। আপনাকে আমার পক্ষ থেকে সাধুবাদ এবং সালাম। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই টেকনিকের শরণাপন্ন হবেন। এই টেকনিকটি কেমন লাগলো এখনই লিখে জানান ঝটপট। তারপরে আমরা পরবর্তী টেকনিকে চলে যাব। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ রয়েছে, সেই নিষিদ্ধ গ্রন্থগুলো আমরা দেখবে এবার, ঠিক আছে? তবে নজরুলের 5টি নিষিদ্ধ গ্রন্থ রয়েছে। এই 5টি নিষিদ্ধ গ্রন্থে যাওয়ার আগে আপনারা কাজ, এই এতটুকু ক্লাস কেমন লাগলো সে বিষয়টি প্রথমত জানাবেন, দ্বিতীয়ত কেমন লেগেছে সেটি জানাবেন, দ্বিতীয়ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখি আর কারো কোনো মন্তব্য থাকলে প্রশ্ন করবেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা ক্লাস করছেন এবং দেখতে পাচ্ছি আমি অনেককে যারা ক্লাস করছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদের সাথে বাংলা এবং সাধারণ জ্ঞান দুটি ক্লাসই করাবো, যেহেতু আমি দুটি সাবজেক্টই পড়িয়ে থাকি। তাই আপনারা যারা ক্লাস করছেন এত রাতে, গভীর রাতে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর ভালোবাসা রাখবেন আমার জন্য, দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে নতুন নতুন সব সময় এইভাবে টেকনিক দিয়ে সাহায্য করতে পারি, নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি, ঠিক আছে? আরেকটা বিষয় মনে রাখবেন, নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। নিজের শরীর ঠিক না থাকলে কিন্তু কোনো কিছু ঠিক থাকবে না। যদি আপনি পড়াশোনায় মনোযোগী হতে চান, তাহলে প্রথম কাজ কি করবেন? পড়াশোনায় মনোযোগী হওয়ার প্রথম কাজ হচ্ছে আপনি নিজেকে ভালোবাসা শিখবেন। নিজেকে ভালোবাসতে শিখলে আপনি নিজেকে সুস্থ রাখার জন্য অনেক কিছু করবেন। নিজেকে সুস্থ রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন, সব সময় সুস্থ থাকার বিকল্প নাই। যদি আপনার শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, তাহলে পড়াশোনায় কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি অনেক স্পিড পাচ্ছেন। কেউ কেউ বলেন যে পড়াশোনায় মন বসে না। পড়াশোনায় মন বসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজেকে সবচেয়ে ভালোবাসতে শেখেন। নিজের যতটুকু আছে, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখেন। অপরের কি আছে, কে কতটুকু ভালো পারে, কে সব কোর্স শেষ করে ফেললো, এগুলো জানার আপনার কোনো দরকার নাই। আপনি যেখানে আছেন, যতটুকু আপনি জানেন, সেই বিষয়টাকে আরেকটু ঝালাই করেন, আরেকটু পারফেক্টলি জানার চেষ্টা করেন। কেউ একজন বই শেষ করে দিয়েছে, আপনি বই কেবল শুরু করেছেন, তার মানে আপনি চান্স পাবেন না, অথবা আপনি চাকরি পরীক্ষা টিকবেন না আর সেই চান্স পাবে, বিষয়টা কিন্তু এমন নয়। দেখা গেল যে আপনি পড়ে শুরু করার পরেও আপনি গোছাই পড়াশোনা করেন, দেখা গেল আপনি চান্স পেয়েছেন, কিন্তু যারা আগেই বেশি বেশি কথা বলে শেষ করেছে, বই শেষ, হ্যান ম্যান ত্যান, তারা কেউ চান্স পায়নি। তাই মাথা ঠান্ডা রাখবেন, একেবারে ঠান্ডা রেখে মাথা কুল রেখে পড়াশোনা করবেন। আর যদি কারো পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হয়, কীভাবে পড়লে ভালো হয়, ক্লাস রুটিনের বিভিন্ন বিষয়াশয় থাকে অথবা ডেইলি রুটিনের বিষয়াশয় থাকে, আমাকে বলবেন, আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করবো সে জায়গাতে। লাইভে যারা যুক্ত আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও, যে আপনারা এত কষ্ট করে আমার সাথে লাইভে যুক্ত আছেন। আর একটি বিষয়, যে আপনারা যদি সম্ভব হয় ক্লাসটিকে বন্ধুদের সাথে দেখাবেন যে ক্লাসটি কেমন লেগেছে সব কিছু। আর চলেন আমরা শুরু করি, তাহলে পরের অংশে চলে যাই। পরের অংশে দেখি যে আপনারা আর কে কী আমার সাথে যুক্ত হচ্ছেন এবং পরের অংশে কে কী থাকছেন সব কিছু। চলেন আমরা এবার দেখি পরের টেকনিক। আমরা এবার কথা বলবো নিষিদ্ধ গ্রন্থ নিয়ে। কি বলবো বলেন তো? নিষিদ্ধ গ্রন্থ নিয়ে কথা বলবো আমরা। নিষিদ্ধ গ্রন্থ, আমরা জানি যে নজরুলের নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে 5টি। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ কয়টি বলেন তো? 5টি। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ হয়েছে 5টি। সে 5টি নিষিদ্ধ গ্রন্থ এখন আমরা দেখব। 5টি নিষিদ্ধ গ্রন্থ মনে রাখার জন্য আপনি বলবেন নিষিদ্ধ গ্রন্থ শিরোনাম কি বলেন তো? শিরোনাম হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ। কার? তো নজরুলের। নজরুল নিষিদ্ধ গ্রন্থ। হ্যাঁ, বলবেন ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়।
বলবেন কি যে ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। কি মনে থাকবে না? আশা করছি মনে থাকবে। হ্যাঁ, আশা করছি মনে থাকবে। মনে থাকবে তো? বলবেন যে নিষিদ্ধ গ্রন্থ, এখানে 5টি নিষিদ্ধ গ্রন্থ আছে। 5টি নিষিদ্ধ গ্রন্থ মনে রাখার টেকনিক কি? বলবেন ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। কি বলবেন? ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। আশা করছি যদি আপনি এই টেকনিকটা বলতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজে কিন্তু আপনি মনে রাখতে পারবেন। কি পারবেন তো? আমার সাথে সাথে একবার বলেন যে এই টেকনিকটা কার কেমন লেগেছে। ঠিক আছে, এই টেকনিকটা কার কেমন লেগেছে সে বিষয়টি বলেন, তাহলে আমার ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। ঠিক আছে, আমি এত কঠিন দিকে যে না, আমার একটু দেখেন যে কেমন লাগছে, তারপরে আমি দেখাচ্ছি। এখানেই 5টা গ্রন্থের নাম আছে, নিষিদ্ধ যে গ্রন্থ নজরুলের 5টি, সে 5টি দেখেন এখানে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে সে বিষয়টি দেখাচ্ছে আপনাদেরকে এখনই। দেখেন, ভাঙ্গার আছে না, ভাঙ্গার থেকে বলবেন হচ্ছে ভাঙ্গার গান। এক্সট্রা কি যোগ হবে? ভাঙ্গার গান। ঠিক আছে, ভাঙ্গার থেকে কি বলেন তো? ভাঙ্গার গান। এটা 1। 2, যুগ থেকে হচ্ছে যুগবাণী। কি বলেন তো? বলেছি কি যুগ থেকে হচ্ছে যুগবাণী। হ্যাঁ। 3, চন্দ্র আছে না, চন্দ্রের আছে না, চন্দ্র থেকে হচ্ছে চন্দ্রবিন্দু। এটি মূলত সঙ্গীত গ্রন্থ। হ্যাঁ, চন্দ্রবিন্দু। ঠিক আছে, চন্দ্রবিন্দু। এবার বিষের আছে না, বিষের থেকে হচ্ছে বিষের বাঁশি। বিষের থেকে কি বলেন তো? বিষের বাঁশি। বিষের থেকে হচ্ছে বিষের বাঁশি। হ্যাঁ। প্রলয়, প্রলয় থেকে হচ্ছে প্রলয় শিখা। প্রলয় থেকে কি বলেন তো? প্রলয় থেকে হচ্ছে প্রলয় শিখা। প্রলয় শিখা। এই হচ্ছে 5টি নজরুলের নিষিদ্ধ গ্রন্থ। শুরুতেই বলেছিলাম এটা পুরোটাই লিখে দিই যে ভাঙ্গার গান, ভাঙ্গার গান। তাহলে নজরুলের 5টি নিষিদ্ধ গ্রন্থ আপনি মনে রাখবেন কিভাবে? আপনি তখন বলবেন ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। দেখেন, টেকনিকগুলো কিন্তু অনেক কষ্ট করে যত্ন করে আমি নিজে তৈরি করেছি। তাই আমার টেকনিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন যে টেকনিকটা আপনার কেমন লেগেছে। তাহলে পরবর্তীতে আমি আরও এই সব বিষয় নিয়ে গবেষণা করতে উৎসাহিত বোধ করব। আর আমার ক্লাস টেকনিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে শেয়ার বাটনটা আছে, একটু শেয়ার করে দেন, সবাই দেখুক। লাইভে তো অনেকে যুক্ত আছেন, সবাই শেয়ার করলে তো অনেকগুলো শেয়ার হয়। শেয়ার কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা শেয়ার করছেন না, তাদেরকে কিন্তু ক্লাস করতে দিব না, বলে দিলাম। ঠিক আছে, শেয়ার করে দেন কিন্তু এক্ষুনি। কেমন লাগলো জানান। ঠিক আছে, কেমন লাগলো জানান যে আপনার এই টেকনিকটা কেমন লাগলো। ঠিক আছে। আব্দুল জলিল বলছেন যে গর্জিয়াস। মোহাম্মদ আরিফ আরিফ বলেছেন যে চবি প্রভা প্রভা। ঠিক আছে, এখানে চন্দ্রবিন্দু, বিশের পাশে যুগবাণী, প্রলশিকা, ভাঙ্গার গান। আপনি বলেছেন চবি প্রভা, কিন্তু দেখেন আমি বলেছি কিভাবে। আমি বলেছি যে ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। টেকনিকটা আমি আসলে পুরোটাই বলার চেষ্টা করেছি। হ্যাঁ, গ্রন্থগুলোর নাম পুরোটা বলার চেষ্টা করেছি যেন খুব সহজে মনে থাকে। দেখা গেলো টেকনিক মনে রাখার জন্য আরেকটা টেকনিক দরকার হতে পারে। তাই আমি যখন কোনো কিছু বলি, শর্টকাট টেকনিক তৈরি করার চেষ্টা করি, তখন এমনভাবে টেকনিক উপস্থাপন করার চেষ্টা করি যেন সবাই এই বিষয়টাকে খুব ইজিলি দেখতে পারে, ইজিলি নিতে পারে এবং খুব সহজে মুখস্থ করতে পারে এবং মনেও রাখতে পারে। এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমি অবশ্যই সবসময় লক্ষ্য করেই থাকি। তো আমার মনে হয় যে ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়, এখানে নজরুলের 5টি নিষিদ্ধ গ্রন্থ আপনারা দেখতে পেলেন। আমরা এখন পর্যন্ত তাহলে কি কি আলোচনা করলাম মনে আছে? যে নজরুলের উপন্যাস সে 3টি বলেছি, যে বাকুম এটাতে। তারপরে বলেছি নজরুলের গল্পগ্রন্থ, বলেছি শিউলির ব্যথায় রক্তাক্ত জীবন। তারপরে বলছি নজরুলের নিষিদ্ধ গ্রন্থ। আমরা নজরুলের নিষিদ্ধ গ্রন্থ বলছি যে ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। কি বলেছি বলেন তো? ভাঙ্গার যুগে চন্দ্রের বিষের প্রলয়। এগুলো হচ্ছে নজরুলের নিষিদ্ধ গ্রন্থ 5টি। এই টেকনিকটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঠিক আছে, যদি জানান তাহলে আমার ভালো লাগবে। টেকনিকটি কেমন লেগেছে বলেন তো সবাই, টেকনিকটি কেমন লেগেছে? এখানে অনিক পাল বলছেন অনেক ভালো টেকনিক স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ অনিক পাল, এত কষ্ট করে ক্লাস দেখার জন্য। তবে খুব বেশি খুশি হব আপনি যদি মেহেদী হাসান সাগর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন এবং নিয়মিত ভিডিও দেখেন এবং এই ক্লাসটি যদি আপনি শেয়ার করে থাকেন তাহলে আমি কিন্তু খুব খুশি হব। শিমু বলেছেন যে শেয়ার করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ শিমু আপু, অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আপনি সারা জীবন সুখে থাকুন এবং আপনার মনোবাসনা আল্লাহ তাআলা পূরণ করুক। আর আপনার কথা শুনতে খুব ভালো লাগে।
লাগছে টেকনিকগুলো খুব ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনারা এত সুন্দর করে কথা বলছেন, আমি বিশ্বাস করি আমার চাইতে আপনারা আরও সুন্দর করে কথা বলতে পারেন, আমার চাইতে আপনারা আরও বেশি অবশ্যই আরও ভালো জানেন। আমি শুধুমাত্র আমার জায়গা থেকে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আমি দুঃখিত, মাঝে মাঝে কাশি কেন আসছে বুঝছি না, একটু ঠান্ডা লেগেছে মনে হয়, সেজন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। তো যারা ক্লাস দেখছেন তাদেরকে সবাইকে আমি আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা এত রাতে এত কষ্ট করে আমার ক্লাস দেখছেন, আমার কাছে ক্লাস সহ্য করছেন। আমাদের আজকের যে বিষয় বাংলা এবং সাধারণ জ্ঞান, আমরা বাংলা নিয়ে এখন আলোচনা করছি। বাংলার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা আলোচনা করছি, যে তার বিভিন্ন সাহিত্যকর্ম আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি সেই বিষয়টা আলোচনা করছি। আমরা এরপরে ক্লাসের দ্বিতীয় অংশে আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আফ্রিকা মহাদেশ নিয়ে অনেকে ক্লাস করতে চান, খুব আগ্রহী, আমাকে অনেকে বলেছেন যে এই মহাদেশ নিয়ে আপনি একটা আলোচনা করেন। তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই সাথে থাকবেন। সাথে থাকলে আফ্রিকা মহাদেশকে আমি অবশ্যই অনেক সহজ টেকনিক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং কিভাবে আফ্রিকা মহাদেশকে আয়ত্ত করা যায়, কোন কোন বিষয়গুলোকে বাদ দিয়ে পড়া যায়, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই ঝটফট আর দেরি না করে চলুন আমরা পরবর্তী অংশে চলে যাই। আর কেমন লাগছে সে বিষয়টা অবশ্যই ক্লাসে জানাবেন আমাকে, হ্যাঁ? কারণ কেমন লাগছে এটি যদি না জানান আমার ভালো লাগবে না, ঠিক আছে? চলেন পরবর্তী যেতে যাই। আমরা এবার নজরুলের নিষিদ্ধ গ্রন্থ হইল, এবার তারপরে আমরা নজরুলের সঙ্গীত গ্রন্থটা দেখবো এবার, হ্যাঁ? নজরুলের সঙ্গীত গ্রন্থ। নজরুলের সঙ্গীত গ্রন্থ কিভাবে মনে রাখবেন, এত কিছু কিভাবে মনে রাখা সম্ভব? চলুন সেই এত কিছু মনে রাখা যায় কিভাবে সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে আমি একটি জিনিস শেয়ার করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখান থেকে যে বিষয়টা প্রশ্ন আসতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে বলেছেন যে একজন মেসেজ করেছেন যে রাইসুল এফ ইসলাম বলেছেন, স্যার ভিডিওটি দয়া করে রেখে দিবেন যাতে পরে আবার দেখা যায়। নিঃসন্দেহে অবশ্যই ভিডিও থাকবে এবং এই ভিডিওটা অবশ্যই ইউটিউবে পরবর্তীতে আপলোড হবে, আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন, হ্যাঁ? আমি আশা করি যে আপনারা যারা দেখছেন, যারা আমার ক্লাসটা যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে বা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে এই বিষয়টিকে শেয়ার করবেন। আসেন আমরা এবার নজরুলের সব প্রথম মনে রাখবেন কিভাবে এই বিষয়টি দেখাই, ঠিক আছে? নজরুলের সব প্রথম মনে রাখবেন কিভাবে, সব প্রথম মানে প্রথম নাটক, প্রথম উপন্যাস, প্রথম প্রবন্ধ গ্রন্থ, প্রথম সব কিছু কাব্যগ্রন্থ, এই নজরুলের এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই টেকনিকটা আমার মনে হয় না কেউ এইভাবে জানেন, যে টেকনিকটা আমি বলার চেষ্টা করছি। নজরুলের সব প্রথম মনে রাখার টেকনিক কিন্তু আমি অনেক কষ্ট করে বের করেছি। আমার এই টেকনিকটা যেটা এখন আপনাদেরকে শেখাবো, যদি ভালো লেগে থাকে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দোয়া কিন্তু আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিলাম, ঠিক আছে? দোয়া কিন্তু আমাকে অবশ্যই আপনারা করবেন যেন এই বিষয়টা আপনাকে আমি সাহায্য করতে পারি। তার আগে আমাকে খুব গরম লাগছে এই ক্লাস নিতে, যে আমি আগে আমার এই আপনার জ্যাকেটটাকে খুলে ফেলি। আশা করছি এখন আপনি আমাকে দেখতে পাচ্ছেন। চলেন নজরুলের সব প্রথম মনে রাখবেন কিভাবে, সব প্রথম মনে রাখবেন কিভাবে, হ্যাঁ? আমরা এই জায়গাটা একটু গ্যাপ বেশি পড়ে গেছে, একটু জায়গা ঠিক করে নিই। তাহলে নজরুলের সব প্রথম মনে রাখবেন কিভাবে, আমরা আলোচনা করছি কাজী নজরুল, সেই বিষয়টা একবার লিখে রাখি। কাজী নজরুল, আমরা আলোচনা করছি কাজী নজরুল ইসলামকে নিয়ে। এইবার সব প্রথম নজরুলের সব প্রথম মনে রাখার টেকনিক হচ্ছে, বলবেন বাবাজি, বাবাজি অজু মুখে একটি জিনিস বলে রাখছি, এই টেকনিক সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, হ্যাঁ? এই টেকনিক যদি কারো কাছ থেকে আপনি দেখে রাখেন বা কেউ যদি আপনাকে বলে, তাহলে আপনি অবশ্যই জেনে রাখবেন যে এই টেকনিক আমার শেখানো টেকনিক, কোনো না কোনোভাবে সে আমার কাছ থেকে শিখেছে এবং জেনেছে। কারণ ইদানিংকালে খুব বেশি মানুষের জিনিস খুব মানুষ চালিয়ে দিচ্ছে, তো সেজন্য কথাগুলো বলছি, কেউ খারাপ মাইন্ডে নিয়েন না, হ্যাঁ? কারণ অনেক কষ্ট করে এইসব জিনিস কিন্তু বের করতে হয়েছে। বলবেন যে বাবাজি অজু মুখে ব্যাবি করে, বাবাজি অজু মুখে কি করে বলেন তো? ব্যাবি করে। বলবেন যে বাবাজি অজু মুখে ব্যাবি করে। এটা হচ্ছে নজরুলের সব প্রথম মনে রাখার টেকনিক। এখানে আপনি নজরুলের সব প্রথম মনে রাখতে পারবেন। দেখেন কিভাবে সব প্রথম মনে রাখা যায় সেই বিষয়টি আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। যে তার আগে বলে রাখি যে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেল হচ্ছে মেহেদী হাসান সাগর, এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মেহেদিস জিকে পেজের সাথে যে পেজ থেকে সরাসরি এখন লাইভ করছি আমি, সেই পেজকে আপনারা অবশ্যই, যারা এখনও লাইক দেননি পেজে, তারা লাইক দেননি, তারা অবশ্যই পেজে লাইক দিবেন, সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে যদি সম্ভব হয় ক্লাসটি শেয়ার করবেন। তাহলে আমি আমার এই যে এত রাতে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, তাহলে সে ক্লাসটা যে নিচ্ছি সে বিষয়টা খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে। দেখেন, নজরুলের সব প্রথম মনে রাখবেন কিভাবে, বলবেন যে বাবাজি অজু মুখে ব্যাবি করে। এবার আসেন বা, বা থেকে হচ্ছে বাঁধনহারা, বা থেকে কি বলেন তো, বা থেকে বাঁধনহারা, পরের এই বা আছে না, ঠিক আছে, কি হবে বলেন তো, বা থেকে বাউন্ডুলের আত্মকাহিনী, দুঃখিত বানান ভুল লিখেছি, বাউন্ডুলের আত্মকাহিনী, ও মানে কোনটা কি সেটা তো বলিনি না। ওকে, আসেন, বাঁধনহারা এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাস। তাহলে বাঁধনহারা কি বলেন তো, বাঁধনহারা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম। এই যে বাউন্ডুলের আত্মকাহিনী লিখলাম না, এটি হচ্ছে গল্প, প্রথম প্রকাশিত গল্প হচ্ছে এই বাউন্ডুলের আত্মকাহিনী। এবং পরবর্তীতে আসেন ঝি, ঝি, ঝি থেকে হচ্ছে ঝিলিমিলি, ঝি থেকে কি বলেন তো, ঝিলিমিলি, ঝি থেকে হচ্ছে ঝিলিমিলি, ঝি থেকে হচ্ছে ঝিলিমিলি, ঝিলিমিলি হচ্ছে কি বলেন, ঝিলিমিলি কি, কি নাটক, ঝিলিমিলি হচ্ছে নাটক, নাটক মানে নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কি, ঝিলিমিলি। নজরুলের প্রথম প্রকাশিত নাটকের নাম কি, ঝিলিমিলি। শিক্ষার্থী বৃন্দ যারা ক্লাস দেখছেন তাদেরকে শুভেচ্ছা। একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমি নতুন বছরে বাংলা এবং সাধারণ জ্ঞান আলাদা আলাদা ব্যাচ শুরু হতে যাচ্ছে। যারা বাংলা এবং সাধারণ জ্ঞান কোর্স করতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের জন্য এবং চাকরি পরীক্ষার্থীদের জন্য বিসিএস প্রাইমারি আলাদা আলাদা সব গ্রুপে আলাদা আলাদা সব ব্যাচে ভর্তি চলছে। যারা আগ্রহী আছেন, যাদের আমার ক্লাসের টেকনিক ভালো লাগে, আরও বিস্তারিত অনেক বিষয় আছে যেগুলো বলছি না, যেগুলো একসাথে এত কম সময়ের মধ্যে বলা সম্ভব না, যেগুলো সাধারণত ক্লাসে বলে থাকি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। নতুন ব্যাচে ভর্তি চলছে, বিসিএস এর জন্য আলাদা ব্যাচ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যাচে ভর্তি চলছে। আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা, যেহেতু সিলেবাস আলাদা তাই আলোচনার বিষয়গুলো সব আলাদা আলাদা। তো যারা কেউ যদি বাংলা এবং সাধারণ জ্ঞানে ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, ঝিলিমিলি এটি নজরুলের প্রথম প্রকাশিত নাটক। এরপরে আসেন অ, অ থেকে হচ্ছে অগ্নিবীণা, অ থেকে হচ্ছে কি বলেন তো, অ থেকে হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা হচ্ছে কাব্যগ্রন্থ, অ থেকে হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা হচ্ছে নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তাহলে আমাদের নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি, এই যে অগ্নিবীণা। সব প্রথম দেখেন, সব প্রথম মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। এবার জু, জু থেকে হচ্ছে যুগবাণী, জু থেকে কি বলেন তো, জু থেকে হচ্ছে যুগবাণী, যুগবাণী হচ্ছে প্রবন্ধ। তাহলে নজরুলের প্রথম প্রবন্ধের নাম কি, যুগবাণী, মনে থাকবে তো। এবার আসেন মুখে, 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 মুখে আছে না পুরোটা, এই মু থেকে মূলত মুক্তি, মু থেকে কি বলেন তো, মুক্তি। মুক্তি হচ্ছে নজরুলের প্রথম প্রকাশিত কবিতা, নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি, মুক্তি, মনে থাকবে। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি, মুক্তি। এরপরে আসেন ব্যয়, ব্যয় থেকে হচ্ছে ব্যথার দান, ব্যয় থেকে হচ্ছে ব্যথার দান, ব্যয় থেকে ব্যথার দান। ব্যথার দান হচ্ছে গল্প গ্রন্থ, ব্যথার দান হচ্ছে নজরুলের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। তাহলে নজরুলের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম কি, ব্যথার দান। এবার সর্বশেষ হচ্ছে বি, করেতে কিছু নাই, করেতে আসলে টেকনিক মেলানোর জন্য এটি বলেছি করে। এবার বি, বি থেকে হচ্ছে বিষের বাঁশি, বি থেকে কি বলেছি শিক্ষার্থীবৃন্দ, বি থেকে বলেছি বিষের বাঁশি, বিষের বাঁশি। এই বিষের বাঁশি হচ্ছে নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ, এটি হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ। এটি হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ, বিষের বাঁশি। দেখেন, আমরা তাহলে নজরুলের সব প্রথম মনে রাখবেন কীভাবে, সেই জন্য যেটি বলেছি যে বাবাজি অজু মুখে ব্যাবি করে। কি বলেছি বলেন তো, বলেছি যে বাবাজি অজু মুখে ব্যাবি করে।
এই মনে থাকবে তো? ধরেন যারা আমরা যখন নামাজে যাই, অজু করতে যাই, অজু করার সময় যখন মুখে পানি দিই, পানি দিয়ে এরকম করি না আমরা? অবশ্যই করি। তো ওই জিনিসটা একটু মনে রাখবেন যে বাবাজি মানে বয়স্ক লোকেরা অজু মুখে ব্যাবি করে, ঠিক আছে? তাহলে যদি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে নজরুলের সব প্রথম আপনি একসাথে মনে রাখতে পারবেন। দেখেন এইভাবে কিন্তু কোনো জায়গাতে কোনো বই পুস্তকে দেশের দুঃখিত, কোনো বই পুস্তকে কিন্তু এইভাবে কিন্তু একসাথে আপনাকে কেউ করে দিবে না, কোথাও করাও নাই। এইটা আমি সম্পূর্ণ নিজের জন্য প্রথমত করেছিলাম, পরবর্তীতে এখন আপনাদের যখন শিক্ষক হয়ে গেলাম তখন সবাইকে শেখানোর জন্য বিষয়টি বলে থাকি। সম্পূর্ণ টেকনিকটা আমার নিজের তৈরি। আশা করছি টেকনিকটা খুবই কয়েকবার প্র্যাকটিস করলে না একদম মনের মধ্যে গেঁথে যাবে এবং আপনার সারাটা জীবন কাজে লাগবে। যদি এই টেকনিক ভালো লেগে থাকে, যদি এই টেকনিকটা আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। অনেক কষ্টের টেকনিক, সুতরাং যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার মনটা ভালো হয়ে যাবে। আপনাদের প্রত্যেকের জন্য, যারা শেয়ার করছেন তাদের প্রত্যেকের জন্য মন থেকে মন খুলে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা আপনার মনের বাসনা পূরণ করুক। ঠিক আছে? মেধা আমি খাটিয়েছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। এখন মন্তব্য করে জানান যে আসলে এই টেকনিকটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে জানান, আর যদি ভালো লেগে না থাকে সেটিও জানান, আমি জানতে চাই। দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুবই ভালো। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যারা পড়াশোনাতে যদি কোনো বিষয় নিয়ে কীভাবে রুটিন তৈরি করবেন, কীভাবে আনুষঙ্গিক বিভিন্ন কাজগুলো করবেন, তো সব কিছু বিষয় নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই 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 জানাবেন। এবং আমার কোর্সে ভর্তি চলছে, বাংলা এবং সাধারণ জ্ঞান দুই কোর্সে ভর্তি চলছে। সাধারণ জ্ঞানের ক্লাস যেহেতু আগে আমি রেগুলার নিতাম, এখনও সাধারণ জ্ঞানের ক্লাস আমি নেই। আর যেহেতু বাংলা ক্লাস আপনারা আমার দেখেননি, তাই বাংলা ক্লাস দেখানোর জন্যই মূলত বাংলা ক্লাসগুলো আমি নিচ্ছি এখন ইদানিংকালে। তো যদি দুইটা যেহেতু কোর্স আমি একাই দেখাচ্ছি, তো সহযোগিতা কামনা করছি আপনাদের। আশা করি আপনারা সহযোগিতা করবেন। নতুন বছরে কোর্সে আপনাদের সাথে দেখা হবে। কেউ যদি অ্যাডমিশন শিক্ষার্থী থাকেন যারা রাজশাহী শহরে বা আশেপাশে আছেন, তারা যোগাযোগ করতে পারেন। এর বাইরে যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন তাদের প্রত্যেকেই আহ্বান জানাচ্ছি, অনলাইনে ক্লাস চলছে, অফলাইনে যদি কোনো করতে চান যোগাযোগ করবেন। আর সব বিষয়গুলো আর কি, আপনি যে কোনো বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। এই পেজে দেখবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন দিলেই আপনি বিস্তারিত সব তথ্য জানতে পারবেন। চলুন তাহলে আমরা পরবর্তীতে চলে যাই, নজরুলের আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই। তো নজরুল অনেক দেখালাম, আমার মনে হয় একটু চলেন সাধারণ জ্ঞান আলোচনা করি, তাহলেই হবে। হ্যাঁ, সাধারণ জ্ঞান একটু আলোচনা করি এবার। জিকের ক্লাসগুলোকে রাইসুফ প্রশ্ন করেছেন একজন, বলেছেন যে রাউসুফ এফ ইসলাম বলেছেন, স্যার জিকের ক্লাসগুলোতে কী কী বিষয় কভার করা হয়? পুরো এশিয়া, পুরো হচ্ছে আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলো দুটি কভার করা হয়। আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুটি বিষয় কভার করা হয় এই জিকেতে। আমরা এই বাংলা আলোচনা হলো, এবার চলেন আমরা আলোচনা করি একটু। আমরা অনেকক্ষণ ধরে বাংলা আলোচনা করছিলাম, নজরুলের যে বিষয়গুলো হলো না সেই বিষয়গুলো আমরা সামনে কোনো এক ক্লাসে আগেটা জেনে নেব। হ্যাঁ, চলুন এবার আমরা আলোচনা করি সাধারণ জ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। জিকে আজকে বলছি যে আফ্রিকা মহাদেশ নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করব। চলুন সে আফ্রিকা মহাদেশ নিয়ে আমরা আলোচনা করি। যে আফ্রিকা মহাদেশ না, আপনারা অনেকে আমাকে ছাড়া সবসময় প্রতিনিয়ত জানতে চান, মেসেজও দিতে চান, আপনার মেসেজও দেন অনেকে। হ্যাঁ, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি দারুণভাবে অনুপ্রাণিত যে আপনারা যেভাবে ভালোবাসা আমাকে দেন আপনারা। তো আসেন আমরা শুরু করি এবার আফ্রিকা মহাদেশ।
আফ্রিকা মহাদেশ, হ্যাঁ, আফ্রিকা মহাদেশ। ওকে, আফ্রিকা মহাদেশে আমরা আলোচনা করব আফ্রিকা মহাদেশ। তো আফ্রিকা মহাদেশ আলোচনা করার শুরুতেই যদি আপনাদের আফ্রিকা মহাদেশ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই শিমু শিমু আপু সঙ্গীত গ্রন্থ বলতে চাইলাম, সঙ্গীত গ্রন্থ না, আরও অনেক গ্রন্থ আছে, যেমন নাটক আছে, যেমন কাব্যগ্রন্থ আছে যেগুলো বলতে পারলাম না, যেগুলো প্রবন্ধ গ্রন্থ আছে যেগুলো বলতে পারলাম না। আজকে যদি সময় স্বল্পতা, তাই আজকে এতটুকু নজরুল থাক, বাকি দিন আমরা নজরুলকে শেষ করবো, বাকি কোনো আরেকটা লাইভ ক্লাসে জানিয়ে দিব আগে থেকেই। চলুন এবার একটু সাধারণ জ্ঞান আলোচনা করি, যেটা আফ্রিকা মহাদেশ। আর আফ্রিকা মহাদেশে যাওয়ার আগে বলে দিই আমার ইউটিউব চ্যানেলের নাম মেহেদী হাসান সাগর। যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আফ্রিকা মহাদেশ, এই মহাদেশ পৃথিবীর মোট ভূপৃষ্ঠের 20%, মানে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে এই আফ্রিকা মহাদেশ, মনে রাখবেন, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম কি? হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে ইউএনভুক্ত মানে জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 54টি। কতটি দেশ? 54টি দেশ হচ্ছে ইউএনভুক্ত বা জাতিসংঘভুক্ত। তো এই আফ্রিকা মহাদেশকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। যেমন হচ্ছে এই মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কোন মহাদেশ? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হচ্ছে এই আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশে পৃথিবীর সবচেয়ে বড় যে মরুভূমি, সেই মরুভূমির নাম সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমি এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। এর বাইরে পৃথিবীর সবচেয়ে যে বড় যে নদী, সেই নদীর নাম হচ্ছে নীল নদ। এই নীল নদও কিন্তু এই আফ্রিকা মহাদেশে অবস্থিত। আমরা জানি যে নীল নদের পরীক্ষায় আসে যে মিশর নীল নদের দান কে বলেছেন? এটা বলেছেন ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন। এছাড়াও নীল নদ থেকে প্রশ্ন আসে যে নীল নদ উৎপত্তি হয়েছে কোথায় থেকে? নীল নদের উৎপত্তি হয়েছে মানে যেহেতু নীল নদ পৃথিবীর মানে সবচেয়ে বড় নদী, সেজন্য প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে নীল নদের উৎপত্তি হয়েছে মূলত ভিক্টোরিয়া হ্রদ থেকে এবং নীল নদ পতিত হয়েছে মূলত ভূমধ্য সাগরে। তাহলে নীল নদের উৎপত্তি কোথায় থেকে বলেছে বলেন তো? নীল নদের উৎপত্তি হচ্ছে আপনার কোথা থেকে? ভিক্টোরিয়া হ্রদ থেকে। আর নীল নদ পতিত হয়েছে কোথায়? নীল নদ পতিত হয়েছে কোথায়? হয়েছে ভূমধ্য সাগরে। তাহলে উৎপত্তি এবং পতিত নীল নদ যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় নদী, তাই এটি মনে রাখতে হবে। তাহলে বলেছি পৃথিবীর সবচেয়ে বড় নদী আফ্রিকা মহাদেশে, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আফ্রিকা মহাদেশে। এই আফ্রিকা মহাদেশকে বলা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ঠিক আছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আফ্রিকা মহাদেশে আরেকটা জিনিস অবস্থিত, সেটা অ্যামাজন বনাঞ্চল, ঠিক আছে? না না, অ্যামাজন আফ্রিকা মহাদেশে কেন হবে? অ্যামাজন হচ্ছে, দুঃখিত, ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। এবার আসেন আফ্রিকা মহাদেশ নিয়ে আমরা আলোচনা করছি। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো আপনারা দেখবেন, এগুলো খুবই হাইলাইটস তথ্য। মানে এই মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটা, ছোট দেশ কোনটা, এইগুলোতে আলোচনা গেলাম না, কারণ এগুলো বই পুস্তকে দেওয়া আছে, এগুলো খুব সহজ। যে বিষয়গুলো হাইলাইটস করা দরকার, এখান থেকে যেগুলো প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আলোচনা করছি। একটা জিনিস মনে রাখবেন যে এই আফ্রিকা মহাদেশ থেকে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে, আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আফ্রিকা মহাদেশ থেকে কম্পেয়ারলি প্রশ্ন পরীক্ষায় কম আসে। তো যেহেতু পরীক্ষায় প্রশ্ন কিছুটা কম আসে, তাই আমরা পড়াশোনা করব অবশ্যই, কিন্তু একটু বেছে বেছে আমরা দেখে শুনে পড়াশোনাগুলো করব। এখানকার সব দেশগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ নয়, কিন্তু অনেক দেশই আবার গুরুত্বপূর্ণ। যে দেশগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই দেশগুলো আমি বলে দেবো, সেই দেশগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং পড়াশোনার চেষ্টা করব। আপনারা চলেন আমরা একটু দেখি এই মহাদেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, কয়েকটি অঞ্চলে এই আফ্রিকা মহাদেশকে ভাগ করা হয়েছে। তার মধ্যে আসেন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে অঞ্চল, সেই অঞ্চল নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল, প্রথম অঞ্চলের নাম হচ্ছে উত্তর আফ্রিকা অঞ্চল। কয়েকটি অঞ্চল ভাগ করা হয়েছে। প্রথম অঞ্চলের নাম কি? উত্তর আফ্রিকা অঞ্চল। উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকা অঞ্চল, হ্যাঁ। আচ্ছা, তার আগে
মনে রাখবেন মানচিত্রে সবসময় দিক হয় চারটা। মানচিত্রের দিক কয়টা বলেন তো? চারটা। এই উপরের দিকটা সবসময় হয় উত্তর, নিচের দিকটা সবসময় হয় দক্ষিণ, এই পাশটা হয় পূর্ব, আর এই পাশটা হয় পশ্চিম। এই হচ্ছে মানচিত্র চারটা দিক। তাহলে আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে কথা বলেছি উত্তর আফ্রিকা অঞ্চল। তার মানে উত্তর আফ্রিকা মানে কি? উত্তর দিকে অবস্থিত না? উত্তর আফ্রিকা মানে উত্তর দিকে, তাহলে তার দিক দিক বলেছে চারটা। তাহলে আমরা এখন আলোচনা করছি যে উত্তরে যে দেশগুলো অবস্থিত আফ্রিকা মহাদেশের সেই দেশগুলো নিয়ে। উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হচ্ছে মোট 6টি। কয়টি দেশ? 6টি দেশ। এই 6টি দেশ মনে রাখার জন্য আমি যে টেকনিকটি বলি সেটা হচ্ছে, আমি যেহেতু রাজশাহী শহরের মানুষ, আমি আমের দেশের মানুষ, তাই আম দিয়ে টেকনিকটি বলবেন যে মিলি, আম, সুতি। কি বলবেন? বলবেন যে মিলি, আম, মিলি, আম, সুতি। ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকা, উত্তর আফ্রিকা অঞ্চলের 6টি দেশ মনে রাখার জন্য এই টেকনিকটা ব্যবহার করবেন যে মিলি, আম, সুতি। মিলি, আম, সুতি। দেখেন এখানে আমরা 6টি দেশ পেয়েছি। মিতে মিশর, লিতে লিবিয়া, আতে আলজেরিয়া, এবার থেকে হচ্ছে মূলত মরক্কো, এবার দন্ত থেকে হচ্ছে সুদান, আর তি থেকে হচ্ছে তিউনেশিয়া। এই হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকা অঞ্চলের 6টি দেশ। ঠিক আছে, এই উত্তর আফ্রিকা অঞ্চলের 6টি দেশই বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে বেশি প্রশ্ন আসে। এছাড়াও আমরা দক্ষিণ আফ্রিকা অঞ্চলেরও দেশ পেয়েছি 5টা। সেই 5টার মধ্যে দক্ষিণ আফ্রিকার দেশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দেখে নেবেন আপনারা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা মানে আমরা জানি যে নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন প্রায় আসে। নেলসন ম্যান্ডেলা থেকে আমাদের বিস্তারিত সমস্ত তথ্য, তার জন্ম থেকে মৃত্যু, সাল, তারিখ, তিনি কখন জেলখানায় গেলেন, কত বছর জেলখানায় ছিলেন, তাকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল, তার কয়দিন নম্বর কত ছিল, তার ডাক নাম কত ছিল, তিনি কত তারিখে জন্মগ্রহণ করেন, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। কত তারিখে কত সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, তারপরে কত সালে তিনি নোবেল পুরস্কার লাভ করলেন, সব কিছু A to Z নেলসন ম্যান্ডেলা থেকে আপনাদের পরীক্ষা জানা দরকার, কারণ সেখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা অনেকগুলো আসে। তাই আমরা এখানে উত্তর আফ্রিকা অঞ্চলে যে 6টি দেশ, সেই 6টি দেশ টেকনিকের মধ্যে বললাম যে মিলি, আম, সুতি। কি বলেছে বলেন তো? মিলি, আম, সুতি। তো এই বিষয়টা আর কি দেখবেন। তাহলে এখান থেকে আমরা একটা দেশ পেয়েছি একটা না 2-3টা দেশ পেয়েছি যেগুলো খুব অন্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ। যেমন তিউনিশিয়া একটা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। সেই আন্দোলনটা হচ্ছে বিপ্লব একটা, সে বিপ্লবকে বলছে আরব বসন্ত। এই আরব বসন্ত বিষয়টা কি, সে বিষয়টা একটু পরে কথা বলছি। কিন্তু আরব বসন্তর এই সূত্রপাত ঘটেছিল কিন্তু এই তিউনিশিয়াতে। তিউনিশিয়াতে আরব বসন্তের সূত্রপাত ঘটে। এছাড়া তিউনিশিয়াতে ঘটেছিল, এখানে মিশরে ঘটেছিল, আমরা দেখেছি লিবিয়াতে দেখেছি আরব বসন্তের সূত্রপাত ঘটেছে। এই বিভিন্ন বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই আফ্রিকা অঞ্চলের 6টি দেশ আপনারা দেখবেন এক নজরে। আমি যেহেতু আরব বসন্ত নিয়ে কথা বলছিলাম, তিউনিশিয়ায় যেটা সূত্রপাত ঘটেছিল 2010 সালে, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং BCS-এ 2 জায়গাতে এই আরব বসন্ত থেকে প্রশ্ন কিন্তু হয়েছে। ঠিক আছে, এবার আসেন আরব বসন্ত। মূলত আরব বসন্ত সংগঠিত হয়েছিল 4টি দেশে। কয়টি দেশে? 4টি দেশ আরব বসন্ত সংগঠিত হয়েছিল। ওই 4টি দেশ মনে রাখার জন্য আমি যে টেকনিকটি ব্যবহার করি, খুবই সহজ টেকনিক, নিজে তৈরি করেছি। 2 বান্ধবী। কিসের টেকনিক এটি বলেন তো? আরব বসন্ত। আরব বসন্ত, এই আরব বসন্ত টেকনিক হচ্ছে বলবেন 2 বান্ধবী ইতি মিলি। কি বলেছি বলেন তো? 2 বান্ধবী ইতি মিলি। দেখেন 4টি দেশ পেয়ে গেছি। থেকে হচ্ছে ইয়েমেন, থেকে হচ্ছে তিউনেশিয়া, মি থেকে হচ্ছে মিশর, আর থেকে হচ্ছে লিবিয়া। আর থেকে কি বলেন তো? থেকে হচ্ছে লিবিয়া। এই হচ্ছে আরব বসন্তর যে 4টা দেশে হয়। মূলত আরব বসন্ত কয়টা দেশে হয়?
আরব বসন্ত মূলত 4টা দেশে হয়, এই হচ্ছে 4টি দেশ, ঠিক আছে। তা আরব বসন্ত হয়েছিল কোন কোন দেশে? আরব বসন্ত হয়েছিল, পরীক্ষা আসে যে আরব বসন্ত হয়েছিল কোন কোন দেশে, তখন বলবেন যে দুই বান্ধবী ইতিমিলি। দুই বান্ধবী ইতিমিলিতেই আরব বসন্তের 4টা দেশ আমরা খুঁজে পেয়েছি বা খুঁজে পাই, ঠিক আছে। দুই বান্ধবী ইতিমিলি। আশা করছি যে আপনাদের এই টেকনিকটা সহজ লেগেছে, এবং এই বিষয়টি কেমন এনজয় করছেন সেটা যদি একটু জানান খুব ভালো হয়। আরেকটি কথা, কমেন্ট সেকশনে এসে আপনাদের যেগুলো ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধুদের আছে, আপনারা মেনশন করতে পারেন। সর্বোচ্চ যে মেনশন করবে কমেন্টসে, আমার ক্লাসের কমেন্টসে, এই যে এখানে সর্বোচ্চ যে বন্ধুদেরকে মেনশন করবে তাকে আমার পক্ষ থেকে অবশ্যই গিফট থাকবে। তাই সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে মেনশন করুন আমার এই লাইভের কমেন্টসে, ঠিক আছে। লাইভ চলাকালীন কমেন্টসে আপনার সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে মেনশন করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার, ঠিক আছে। তাই যে সর্বোচ্চ বন্ধুকে মেনশন করবে তাকে আমার পক্ষ থেকে অবশ্যই একটা পুরস্কার থাকবে। আর ক্লাসটি কেমন লাগলো, টেকনিকটি কেমন লাগলো, এই যে আফ্রিকা মহাদেশের যে আরব বসন্তর যে 4টা দেশ, আসলে আরব বসন্ত বিষয়টা কি আমি একটু যদি বিষয়টাকে আপনাকে পরিষ্কার করি। আরব বসন্ত হচ্ছে, আচ্ছা বসন্ত মাসে প্রকৃতিতে কিন্তু একটা পরিবর্তন আসে। আচ্ছা শীতকাল এখন চলছে, শীতকালে একটা পরিবর্তন আসে না প্রকৃতিতে, তেমনি বসন্ততে কিন্তু একটা পরিবর্তন আসে। দেখবেন গাছের পাতা কিন্তু শীতকালে ঝরে গেলে বসন্তকালে কিন্তু নতুন পাতা এবং নতুন সবকিছু কিন্তু গজায়। তো বসন্ত মানেই নতুনের একটা আগমন। তো এই আরব বসন্তের আরবের এই 4টা দেশে, এই 4টা দেশে মূলত মানে যারা ক্ষমতায় ছিলেন শাসক হিসাবে, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। কেউ 42 বছর, কেউ 29 বছর, কেউ 2 দশক, বিভিন্ন মেয়াদকালীন এই রাষ্ট্রপ্রধান হিসাবে তারা ক্ষমতায় ছিলেন। এতদিন ক্ষমতা থাকার কারণে সেই দেশের জনগণ মনে করেছিল তাদের আচরণ অনেকটা স্বৈরতান্ত্রিক আচরণ হয়ে গেছে। তাই সেই দেশের জনগণ মূলত ওই সরকারকে, যারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিল, তাদেরকে উৎখাত করার জন্য যে আন্দোলন গড়ে তোলে বা যে বিপ্লব ইতিহাসে, সেটি মূলত আরব বসন্ত নামে পরিচিত। এই আরব বসন্তের সূত্রপাত হয়েছিল 2010 সালে তিউনিসিয়াতে। কোথায় বলেন তো? এই তিউনিসিয়াতে। 2010 সালে তিউনিসিয়াতে আরব বসন্ত সূত্রপাত হয়েছিল। মূলত তিউনিসিয়ার একজন ব্যক্তি, তার নাম ছিল বাবাকুজি। এই বাবাকুজি পুলিশি হত্যার পুলিশি নির্যাতনের প্রতিবাদে গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করেছিলেন। তার আত্মহত্যার পরবর্তীতে তিউনিসিয়াতে সমস্ত জায়গায় সে আন্দোলনে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তিউনিসিয়ার সরকারের পতন হয়। এবং তারই ধারাবাহিকতায় আশেপাশের যে এই ইয়েমেন, মিশর, লিবিয়া, সেখানকার ক্ষমতাধর যারা শাসক ছিল তাদেরও কিন্তু পতন হয়েছিল এই আরব বসন্তের মধ্য দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি আরব বসন্তের মধ্য দিয়ে জনগণ তাদের ন্যায্য অধিকার বা সুযোগ সুবিধা লাভ করেছে? মোটেও না। আরব বসন্তের মধ্য দিয়ে সেই দেশের জনগণ ঠিকই নতুন সরকার ক্ষমতা হয়তো বসিয়েছে, কিন্তু সেই দেশের যে শান্তি, সেই দেশের যে নিরাপত্তা, সেই দেশের যে অর্থনৈতিক ভিত্তি, কোনো কিছু প্রতিষ্ঠিত হয়নি। উল্টো আগে অনেক ভালো ছিল, বর্তমানে এই দেশগুলোতে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। তাই আমরা বলতেই পারি যে আরব বসন্ত সম্পূর্ণই ব্যর্থ হয়েছে। আরব বসন্ত সফলতা কোনো কিছু হয় নাই। আমরা জানি যে লিবিয়ার কথা যদি বলি, লিবিয়ার যিনি ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, আমরা সবাই তার নাম জানি। এই মুয়াম্মার গাদ্দাফি যখন ছিলেন, সে লিবিয়ার, তিনি দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। তিনি হয়তো দীর্ঘ সময় থাকতে যে কিছু স্বৈরতান্ত্রিক আচরণও করেছেন, কিন্তু তৎকালীন সময়ে তিনি জনগণের সুবিধার জন্য যতগুলো সুযোগ সুবিধা দিয়েছিলেন, এটা অকল্পনীয় বিষয়। কিন্তু তিনি চলে গেলেন, তাকে উৎখাত করলো তারই জনগণ। তাকে রাস্তায় হত্যা করা হলো, তার জনগণ তাকে হত্যা করলো। করে কি করলো? বর্তমানে বলতে গেলে লিবিয়া কার্যত 3 ভাগে বিভক্ত। এই লিবিয়ার যে বর্তমান 3টা ভাগ বলতে এমন যে সে দেশের রাজনৈতিক কোনো ভিত্তি নাই, প্রশাসনিক কোনো ভিত্তি নাই, কোনো আইন আদালতে তোয়াক্কা মানুষ করে না, সবাই অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ নিয়ে ব্যস্ত। এই যে গৃহযুদ্ধের মতো যে একটা অবস্থা, অস্থিরতা, জীবনের যেখানে কোনো নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই, সেই অবস্থায় চলে গেছে লিবিয়া। কিন্তু যখন গাদ্দাফি শাসনামলে ক্ষমতা ছিলেন, আর যা কিছু হোক, সে দেশের মানুষজন অন্তত সুখে শান্তিতে ছিল। বর্তমানে যে অস্থিরতা, সেই অস্থিরতা ছিল না। তাই বলতে পারি এখান থেকে যে আরব বসন্ত সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। যারা ক্লাস দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ক্লাস অনেক কষ্ট করে আপনারা দেখছেন। অনেকক্ষণ ধরে আপনারা ক্লাস দেখলেন। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এত সময়, দীর্ঘ সময় ধরে ক্লাস দেখার জন্য। যারা আমার ক্লাসটি শেয়ার করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন যে ক্লাসটি শেয়ার করেছেন আপনি।
বন্ধুদের সাথে যদি সম্ভব হয় আপনার বন্ধুদেরকে আপনারা আমার এইখানে যে লাইভে যেখান থেকে নিচ্ছি সেই লাইভ সেকশনে যে আপনাদের মেনশন করুন বন্ধুদেরকে, সর্বোচ্চ যিনি মেনশন করবেন তাকে আমার পক্ষ থেকে একটা গিফট বা পুরস্কার থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে যুক্ত ছিলেন, যারা এখন সাথে যুক্ত আছেন তারা যদি পরবর্তীতে আমার সাথে আবার ভবিষ্যতে যুক্ত থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি। ভবিষ্যতে বাংলা এবং সাধারণ জ্ঞান এই দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ক্লাস শেষ করার আগে নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর আপনার জীবনে নতুনত্ব নিয়ে আসুক। নতুন বছরে নতুন নতুন পরিকল্পনা আপনার জীবনকে সফল করুক। আপনার নতুন বছরটা হোক সবচেয়ে জীবনের শ্রেষ্ঠ একটা বছর। এই বছরে করোনা মহামারী আমাদের জীবন থেকে দূর হয়ে যাক, আমরা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মহান রাব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করি, দোয়া করি। আমি আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আর একটি শেষ করার আগে একটি কথা, আগামীকাল রাতে আমি কিছু ব্যক্তি উদ্যোগে এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমাকে পর্যাপ্ত সহযোগিতা করেছে, শীত বস্ত্র বিতরণ করতে চাই। তাই রাজশাহী শহরে রাজশাহী শহরে যারা আমার সাথে কাজ করতে চান, কেউ যদি শীত বস্ত্র দিয়ে আমাকে সাহায্য করতে চান, অনুরোধ করছি কালকে রাত 12টার সময় আমি 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 আমার কিছু ছেলেদেরকে সাথে করে নিয়ে রাস্তায় রাস্তায় বের হয়ে আমি সাহায্য করার চেষ্টা করব। সাহায্য তো না, সহযোগিতা করার চেষ্টা করব, কারণ সাহায্য আমি করতে পারবো না, সহযোগিতা করতে পারবো। তাই আমার এই সহযোগিতাপূর্ণ কাজে কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান কম্বল দিয়ে, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আগামীকালকে রাতে এই কাজটা আমরা সম্পন্ন করতে চাই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদের সাথে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হতে পারি। আমিও দোয়া করি আপনি সুস্থ থাকুন, আপনি ভালো মতো পড়াশোনা করুন, আপনার জীবনটা অনেক সুন্দর হোক। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। যতটুকু দেখিয়েছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।